a standard mathematical relationship between y and x is not enough to develop a theory unless we incorporate control variables because they help in establishing such relationship. যেটা আমি বললাম কি প্রাইস আর কোয়ান্টিটি এভরি টাইম আমরা অমনি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবো না unless and until we incorporate prices of the complements, prices of the substitutes, and income of the individuals, and etc. So explanatory variables are the independent variables and g is the dependent variable r. তো যেখানে ইকুয়ালস টু এক সাইডে যেখানে একটা পার্টিকুলার ভেরিয়েবল অনলি থাকবে যেটা আমরা y দিয়ে ডিনোট করি ওটাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরো কয়েকটা নাম আছে ওটা আগে দেখবো। আর যেটা অন্য সাইডে থাকে যে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ওগুলোকে বলে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস বা রিগ্রেসর্স, অনেক কিছু নাম আছে ওটা। তো বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাসোসিয়েশন এন্ড কজুয়ালিটি। তো অ্যাসোসিয়েশনে কি হয় যদি আমরা পার্টিকুলার দুটো ভেরিয়েবল নিচ্ছি তো ওই দুটো ভেরিয়েবল ক্যান কজ ইচ আদার, মানে এক্স ক্যান কজ ওয়াই या ওয়াই ক্যান কজ এক্স। তো ফর এক্সাম্পল যদি আমি হেলথ এক্সপেন্ডিচার আর ইন্স্যুরেন্সের নিই, তো যদি আমার তোমার হেলথ এক্সপেন্ডিচার ইউ এক্সপেক্ট টু রাইজ ইন ফিউচার তো তুমি কি করবে একটা ইন্স্যুরেন্স নিয়ে নিবে কি তাহলে তোমার হেলথ এক্সপেন্ডিচারটা কম হোক। তো জাস্ট বিকজ ইউর হেলথ এক্সপেন্ডিচার উইল রাইজ ইন ফিউচার ইউ আর বাইং অ্যান ইন্স্যুরেন্স। নাও তুমি একটা অপোজিট কেস দেখো, তোমার ইন্স্যুরেন্স আছে, ইউ নো দ্যাট ইউ উইল বি কম্পেনসেটেড ফর এভরি স্মল থিং উইচ হ্যাপেন্স টু ইউ। তো তোমার যখন হেলথ ইন্স্যুরেন্স আছে তো তোমার একটা কোনো একটা কিছু একটা হলো লাইক কোনো হেলথ ইস্যু, তুমি গিয়ে ডক্টরের কাছে ভিজিট করলে, বাট তুমি যে প্রাইসটা পে করছো মানে প্রাইসটা উইচ ইউ শুড পে, ওটা কি করছিস তুই, প্রাইসটা যেটা তুমি পে করবে ওটা তোমাকে করতে হচ্ছে না জাস্ট বিকজ ইউ অলরেডি হ্যাভ আ ইন্স্যুরেন্স, তুমি ওটা পে করছো না। বাট টেকনিক্যালি যদি তুমি দেখো জাস্ট বিকজ ইউ হ্যাভ ইন্স্যুরেন্স তুমি বেশি ডক্টর ভিজিট করছো অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট তোমার হেলথ এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে। বাট যেহেতু তোমার কাছে ইন্স্যুরেন্স আছে তুমি কম্পেনসেট করছো না বাট তোমার হেলথ এক্সপেন্ডিচার তো ইনক্রিজ করছে। তো এখানে তোমার হেলথ এক্সপেন্ডিচার ইজ কজিং ইন্স্যুরেন্স একটা সাইডে, একটা সাইডে ইয়োর ইন্স্যুরেন্স ইজ অলসো কজিং ইয়োর হেলথ এক্সপেন্ডিচার। তো এটা টু ওয়ে রিলেশন হয়ে গেল। তো বেসিক্যালি এগুলোকে বলে অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশন ইদার টু ওয়ে হতে পারে ইয়া ওয়ান ওয়ে হতে পারে, বাট কজুয়ালিটি এভরি টাইম এটা ওয়ান ওয়েতে হবে। মানে যদি আমার ইনকাম বাড়লো তো আমার কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ করবে ফর নর্মাল গুডস, বাট এটা কোনোদিন পসিবল হবে না কি যদি আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ করছে তো আমাদের তোমার ইনকামটাও ইনক্রিজ করছে, ইট উইল নেভার হ্যাপেন। So this is the basic difference between association and causality. Association তুমি যদি দুটো ভেরিয়েবল ফাইন্ড করা মানে তুমি যদি করতে চাও you can do covariance, correlation mainly বা রিগ্রেশন এইসব। বাট কজুয়ালিটির জন্য আমরা এভরি টাইম আমরা তোমার রিগ্রেশন অ্যানালাইসিস করি। বাট এই রিগ্রেশন অ্যানালাইসিস মাঝে মাঝে রিভার্স কজুয়ালিটি হয়ে যায় যেখান থেকে আমাদের আর একটা প্রবলেম হয়ে যায় এন্ডোজেনাইটি, ওটা নট দিস সেমিস্টার নেক্সট সেমিস্টার। তো বেসিক্যালি অ্যাসোসিয়েশন কজুয়ালিটি এটা ডিফারেন্স হচ্ছে। যেমনি এখানে এক্সাম্পল আছে টাচিং আ হট স্টোভ কজেস ইউ গেট বার্ন। তো এখানে তুমি যখন টাচ করছো হট স্টোভটাকে দেন অনলি ইউ আর গেটিং বার্ন, তো এটা ওয়ান ওয়ে রিলেশনশিপ। So here causal means a specific action applying fertilizer for example leads to a specific measurable consequences, more potatoes মানে তোমার যত তুমি ফার্টিলাইজার দিচ্ছ একটা কোনো প্লটে your produce या yields তোমার increase হচ্ছে of that particular field. So one way to measure this causal is to conduct a randomized control experiment যেটা আমরা regression analysis বলি, but with a twist. So it is actually controlled in the sense that there are both control group which receives no treatment and a treatment group that receives the treatment. So basically তোমাদের যেমনি স্ট্যাটিস্টিক্সে করানো হয়েছিল কি যেমনি প্রপোর্শনাল এর এক্সাম্পলসটা কি একটা গিনি পিগস এর একটা গ্রুপ আছে আর একটা গিনি পিগস এর আরেকটা গ্রুপ আছে এন্ড ইউ আর এক্সপেরিমেন্টিং কি তুমি একটা গিনি পিগসকে কিছু একটা পার্টিকুলার ইনজেকশন দিচ্ছ এন্ড আরেকটাকে কিছু দিচ্ছ না, তো হোয়াট ইজ দ্য রিকভারি রেট বা সামথিং। তো বেসিক্যালি তোমার এখানেও সেম জিনিসটা হচ্ছে, বাট আমরা যখন এই ফার্টিলাইজার্স এর কনসিডার করছি তো এটা মোস্ট প্রবাবলি হতে পারো কি তুমি যে দুটো প্লট নিলে ওটার লোকেশন আলাদা আছে, বা কোন একটা প্লট বেশি জল পাচ্ছে কোন একটা প্লট কম জল পাচ্ছে, বা তোমার ইরিগেশন ফ্যাসিলিটি যেটা আমি বলছি ওটা কোনো একটা পার্টিকুলার প্লটে বেশি ভালো আছে বাট অন্যটার অত ভালো নেই, সানলাইট কোয়ান্টিটি যেটা পাচ্ছে একটা প্লট ওটা। তো এই সব জিনিসগুলোকে যেগুলো কন্ট্রোল ভেরিয়েবলস আমরা ইন্ডিকেট করছি এগুলোকে যদি আমরা না কন্ট্রোল করি লাইক দিস ফ্যাক্টর শুড বি সেম ফর বোথ দ্য প্লটস, যদি এগুলো না সেম হয়
দেন যেই রিগ্রেশন অ্যানালাইসিসটা আমরা করছি বা randomized কন্ট্রোল এক্সপেরিমেন্ট আমরা করছি, ইট ইজ নট ট্রুথফুল। বিকজ ওগুলো রেজাল্ট আমরা ডিফারেন্ট পাবো। বিকজ এই যে ফ্যাক্টর, ছোট ছোট ফ্যাক্টরস গুলো আছে, ওগুলো প্রডিউস ইয়া ইল্ডস কে ডিফারেন্ট ওয়েতে এফেক্ট করবে। সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে এখানে লেখা আছে। Now, in practice, however, experiments are relatively rare in econometrics because often they are unethical, impossible to execute satisfactorily, and for huge expenses. তো large expenses এটার জন্য। অ্যান্ড আরেকটা তোমার একটা আছে, impossibility to collect data। এটা একটা মেজর ইস্যু আছে বিকজ মোস্ট অফ দ্য ডেটা আর ইদার বায়াস, বা তোমার এটা হতে পারে কি অনেক কিছু কেসেসে তুমি দেখছো ইনফরমেশন কারেক্টলি রিভিল হচ্ছে না। মানে যেই আমাদের ইউনিটস গুলো নিচ্ছি, ইন্ডিভিজুয়াল বলো বা কোনো চিলড্রেনের ওপরে তুমি ভাবো একটা এক্সপেরিমেন্ট করছো, তো দে ডু নট রিভিল দেয়ার ট্রু ইনফরমেশন। এটা একটা হতে পারে। কমপ্লেক্স ডেটা হতে পারে, যেমনি তুমি একটা কোনো এমনি ফিল্ডে রিসার্চ করছো যেখানে তোমার অডিয়েন্স বা তোমাদের স্যাম্পলিং ইউনিটস জানি না কি ওটা কি হচ্ছে বা কি নিয়ে তুমি করছো। তুমি যদি একটা গ্রামে যাও অ্যান্ড দেন তুমি বলো, মানে একটা খুবই লো গ্রাম, যদি কিছু একটা মানে যেটা ডেভেলপড হয়নি, কি একটুও ডেভেলপ হয়নি, তো ওইখানে গিয়ে তুমি যদি বলছো কি চ্যাট জিপিটি কি হচ্ছে, এন্ড দেন ওরা বুঝতে পারবে না। তো ফর দেম ইট ইজ আ কমপ্লেক্স ডেটা। বা আরো কিছু তুমি যদি আরো অ্যাডস অন করতে চাও, দেন ইভেন ইন দ্য আরবান প্লেস ইউ ওয়ন্ট গেট প্রপার ইনফরমেশন। তো এগুলো আরো কিছু আছে যেখানে তোমার কালেকশন অফ ডেটা ইজ অলসো আ মেজর প্রবলেম। সো নাও ইন ইকোনমেট্রিক্স ডেটা কামস ফ্রম অবজারভেশন। এখানে অবজারভেশন লাইক যেই ডেটাগুলো বেসিক্যালি অবজার্ভ করে তুমি পাচ্ছ। সো ইট ইজ কালেক্টেড ইউজিং সার্ভেস। এটা একটা হতে পারে। টেলিফোনিক সার্ভিস হতে পারে, বা তুমি ঘরে ঘরে গিয়ে কালেক্ট করছো, যেটা বেসিক ট্রেডিশনাল মেথড হচ্ছে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস such as historical records on mortgage applications maintained by the lending institution. So these are few examples. Next হচ্ছে তোমার causal via regression, যেটা আমি বললাম কি causal relationship এর জন্য আমরা regression ফলো করি। So regression is an estimation of the conditional expectation of y given x, which is equals to small x, the average value of x for given values of y. Sorry, the average value of y for given values of x. তো x যেটা ক্যাপিটাল x হচ্ছে, ওটা আমরা ভেরিয়েবল কে ইন্ডিকেট করছি কি ক্যাপিটাল x ইজ সাপোজ তোমার কি বলেছিলাম আমি, কোয়ান্টি, হ্যাঁ প্রাইস বলেছিলাম। তো এই ক্যাপিটাল এক্স টা প্রাইস হচ্ছে, বাট এই স্মল এক্স টা হচ্ছে তোমার, ধরে নাও প্রাইসটা আমি 10 নিলাম, সো দিস স্মল এক্স ইজ ইকুয়ালস টু 10। তো যখন তুমি 10 নিলে, তো ভাবো কোয়ান্টিটি ডিমান্ডেড তোমার টুয়াইস ইনক্রিজ করছে, সো দ্য ওয়াই ইজ 20। সো বেসিক্যালি এটা হচ্ছে নাও কন্ডিশনাল এক্সপেকটেশন কেন বলছে। সাপোজ তোমার ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু আলফা আলফা প্লাস বিটা এক্স প্লাস গামা জেড। এটা হচ্ছে তোমার রিগ্রেশন ইকুয়েশন। নাও তুমি যখন রিলেশনশিপ বিটুইন y এন্ড x ফাইন্ড করছো, দেন তোমাকে জেডটা তো হাঁটাতে হবে। হাঁটাতে হবে মানে কি, তোমাকে গিভেন নিতে হবে কি ইট ইজ অলরেডি গিভেন টু ইউ, ইউ আর নট কনসার্ন অ্যাবাউট দ্য চেঞ্জ ইন জেড। তো তুমি যখন এক্সপেকটেশন অফ y নেবে, আর তোমার যখন রাইট হ্যান্ড সাইডে যদি ইকুয়েশনটা মনে আছে যেখানে বিটা আসবে, so what is that beta? Beta is the effect of x on y given z. তো তোমার এখানে এক্সপেকটেশন অফ যখন y নিচ্ছ, ইট ইজ অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ y গিভেন তোমার ওই w ভেরিয়েবলটা বা x ভেরিয়েবলটা। তো ওটা যদি তুমি নাও, বেসিক্যালি তুমি যদি w টাকে হাঁটিয়ে দাও, তো এক্সপেকটেশন অফ y গিভেন x ইজ ইকুয়াল টু তোমার বিটাটা হচ্ছে। তো বিটাটা তোমার যখন তোমার এক্স গিভেন থাকবে তখনই ওটার এফেক্ট বলবে অন ওয়াই। তো তুমি যখন এক্স এর ভ্যালুস গুলো চেঞ্জ করবে, তখন তোমার কন্ডিশনাল এক্সপেকটেশন অন ওয়াইটা এটা কিন্তু চেঞ্জ করছে না। বিকজ কেমনি করে বোঝাবো, মানে বেসিক্যালি তোমার কন্ডিশনাল এক্সপেকটেশন হচ্ছে গিভেন দ্য আদার ভেরিয়েবলস ইউ উইল ইনকর্পোরেট দ্য চেঞ্জ ইন ওয়াই। তো যখন তুমি এক্স এর রিলেট দিয়ে করছো, দেন তোমার বিটাটা আসছে। সিমিলারলি তুমি যদি অন্য ফ্যাক্টরস গুলো ইনক্লুড করো, দেন ডিপেন্ডিং আপন দ্যাট পার্টিকুলার কন্ট্রোল ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, তোমার কন্ডিশনাল এক্সপেকটেশন অফ ওয়াই উইল চেঞ্জ অ্যাকর্ডিংলি। যেমনি আমি জেড এর কোফিশিয়েন্টে বললাম গামা, তো তুমি যদি এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন তোমার জেড করো, দেন ইউ উইল বি গেটিং গামা। তো কন্ডিশনাল এক্সপেকটেশন এই জন্যই বলা হয় বিকজ এখানে আমরা ডিরেক্টলি আমরা এক্সপেকটেশন ফাইন্ড করতে পারবো না। We have always to control for some variables, and then we have to find the effect of the explanatory variables on the dependent variable. তো এটা হচ্ছে দেন হচ্ছে তোমার হ্যাঁ,
for a causal relationship, we need the independent variables are truly exogenous. Exogeneity is a critical concept. এটা দুটো ডেফিনেশন আছে, একটা হচ্ছে weakest যেটা হচ্ছে exogenous variables aren't explained within the model, so they are given up from outside, মানে it is already given to us and then we undertake our analysis. And the second is তোমার কোথায় গেল, হ্যাঁ, exogenous variables are independent of the error. তো তুমি দেখবে একটা তোমার assumption আছে expectation of x comma u is equal to 0, this should be equal to 0, বিকজ যদি তোমার এটা ইকুয়াল টু জিরো না হবে তাহলে তোমার প্রবলেম অফ এন্ডোজেনাইটি এসে যাবে, এটা একটা আলাদা প্রবলেম হচ্ছে। এটা যখন ইনকর্পোরেট হচ্ছে তো বেসিক্যালি তোমার ইউটা তোমার ওয়াই কে এফেক্ট করছে, বাট যখন এক্স কমা ইউ এর এক্সপেকটেশন বা কোরিলেশনটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে তখন ইউটা তোমার এক্স কো এফেক্ট করছে এন্ড এক্সও তোমার ওয়াই কে এফেক্ট করছে। সো দেয়ার ইজ আ ডিরেক্ট ইম্প্যাক্ট অন ওয়াই যেটা তোমার এক্স থেকে আসছে এন্ড দেয়ার ইজ আনাদার ইনডিরেক্ট ইম্প্যাক্ট অফ ইউ অন এক্স। তো তোমার তিনটে এফেক্ট হচ্ছে, একটা হচ্ছে এক্স ওয়াই কে করছে, একটা হচ্ছে ইউ ওয়াই কে করছে, আরেকটা হচ্ছে ইউ এক্স কে করছে এন্ড এক্স अगेन ওয়াই কে করছে। তো যদি আমাদের এই এক্সোজিনিয়াস অ্যাজাম্পশনটা আমরা না কনসিডার করি then there is both a direct effect and the indirect effect which is again causing a problem in our model. Then প্রবলেম অফ আ টু ওয়ে কজুয়ালিটি যেটা আমি বলছিলাম, যেটা অ্যাসোসিয়েশনে হয় আর কজুয়ালিটিতে বেসিক্যালি হয় না। কেন কি কজুয়ালিটি আমরা বেসিক্যালি ওয়ান ওয়ে আমরা কনসিডার করি, আর যখনই কজুয়ালিটি দুটো সাইড থেকে আসে দেন we say that there is a problem of two-way causality. So use classic example of relationship between এটা কি ছিল, হ্যাঁ, relationship of between poor residing in the region and the amount of relief. তো বেসিক্যালি এটা একটা এক্সাম্পল আছে, আর একটা আমি এক্সাম্পল যেমনি দিলাম টু ওয়ে কজুয়ালিটি কি হেলথ এক্সপেন্ডিচার যেমনি ইনক্রিজ করছে তোমার ইন্স্যুরেন্স ইনক্রিজ করছে, বা ইন্স্যুরেন্স ইনক্রিজ করলে আমরা বেশি ডক্টর ভিজিটস করছি, due to which health expenditure is technically going up. So এটা একটা আছে। The third idea, which is the one relevant for the causal inference, y is exogenous if selecting subjects with x is equals to small x gives the same results as intervening to set x is equals to x. বেসিক্যালি তোমার যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস এর সেটটা আছে ওটা আমাদেরকে এক্সোজিনিয়াস রাখতে হবে when we are selecting the sampling units. Now correlation versus regression এটা যদি আমরা করি, যেটা আমরা আগে বলে দিয়েছিলাম, তো কোরিলেশনে ইজ এ সিমেট্রিক অ্যানালাইসিস এন্ড কোরিলেশনে মনে রাখবে ওইটা আমরা অ্যাসোসিয়েশন ফাইন্ড করি বিটুইন দ্য ভেরিয়েবল। রিগ্রেশন আমরা কিসের জন্য করি, বেসিক্যালি টু ফাইন্ড দ্য কজাল এফেক্ট অফ ওয়ান ভেরিয়েবল অন দি আদার ভেরিয়েবল। তো রিগ্রেশন কনসিডার্স দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো তোমার কজাল রিলেশনশিপটা কি করছিসটা কি তুই শর্ট সার্কিট আবার ভালো লাগবে, খুললে কেমনি করে যাচ্ছে, এটা ওইদিকে ঢুকা। তো রিগ্রেশন কনসিডার্স দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো তোমার যখন কজাল রিলেশনশিপ হবে তো ইয়োর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইল কজ দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখানে অব্দি কারো কোনো ডাউট আছে? বিদিশা, দিয়া আর নির্ঝর? না দিদি ঠিক আছে। আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে আমাকে ওখানে ওই পয়েন্টেই স্টপ করবে। আর দিয়া তোমার যদি স্পিড উইড বা কমিউনিকেশন বা আমার যদি প্রনাউন্সিয়েশন বা কিছু একটা প্রবলেম হলে তো তুমি ডিরেক্টলি বলতে পারো আমাকে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আর অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ডেটা এখানে তিনটে টাইপের হয়, একটা হচ্ছে তোমার ক্রস সেকশনাল, একটা হচ্ছে টাইম সিরিজ ডেটা, একটা হচ্ছে প্যানেল ডেটা। তো ক্রস সেকশনাল ডেটা সাপোজ তুমি আজকে গিয়ে তোমার ক্লাসে যতগুলো, ভাবো 50 স্টুডেন্টস আছে তোমাদের ক্লাসে, তো 50 স্টুডেন্টস কে তুমি আজকে জিজ্ঞেস করলে কি তোরা একদিনে কত ঘন্টা করে পড়িস, তো তোমার একদিনে তুমি সব স্যাম্পলিং ইউনিট যেটা হচ্ছে তোমার ক্লাসের ক্লাসমেটস ওগুলোকে তুমি একটা পার্টিকুলার কোয়েশ্চেন করে দেন ইউ টেক দি অবজারভেশনস কি একদিনে তোরা কত ঘন্টা পড়িস। তো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর ক্রস সেকশনাল ডেটা। তুমি পয়েন্ট অফ টাইম মানে তোমার টাইমটা সেম থাকছে যখন তুমি স্যাম্পল কালেক্ট করছো বা অবজারভেশন তুমি কালেক্ট করছো, এন্ড তোমার স্যাম্পলিং ইউনিটস অনেক থাকছে। তো এটা ক্রস সেকশন। এন্ড ডেটা দেখার সময় দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে নাম্বার অফ স্যাম্পলিং ইউনিটস বা নাম্বার অফ অবজারভেশন, এন্ড সেকেন্ড ইজ তুমি কোন টাইমে করছো। তো ক্রস সেকশনে কি থাকে, টাইম সেম থাকে, স্যাম্পলিং ইউনিটস অনেকগুলা থাকে।
এটা হচ্ছে ক্রস সেকশনের জন্য। টাইম সিরিজের জন্য আমাদের একটাই স্যাম্পলিং ইউনিট থাকবে। আর আমি ওটাকেই ডিফারেন্ট পয়েন্টস অফ টাইমে আমি কনসিডার করব। সাপোজ আমি আজকে নির্ঝরকে জিজ্ঞেস করলাম কি তুমি কটা ঘন্টা পড়লে? আমি কালকেও জিজ্ঞেস করলাম, আমি পুরো 1 উইক ধরে ওটা করে গেলাম। তো এখানে নির্ঝর ইজ আ সিঙ্গল স্যাম্পলিং ইউনিট। বাট আই এম আস্কিং দ্য সেম কোয়েশ্চেন অন ডিফারেন্ট ডেজ। তো আমাদের টাইমটা চেঞ্জ হচ্ছে। সো দ্যাট ইজ হোয়াট টাইম সিরিজ অ্যানালাইসিস या টাইম সিরিজ ডেটা ডাজ। কি আমাদের একটা পার্টিকুলার কম্পোনেন্টকে বা একটা কোনো স্যাম্পলিং ইউনিটস এর অবজারভেশন নিব এট ডিফারেন্ট পয়েন্টস অফ টাইম এট রাফলি সেম ইন্টারভাল। তো এটা হচ্ছে টাইম সিরিজ। থার্ড হচ্ছে আমাদের প্যানেল ডেটা। তো বেসিক্যালি প্যানেল ডেটা কিছুই না, দুটোর কম্বিনেশন হচ্ছে যেখানে তোমার স্যাম্পলিং ইউনিটস অনেক থাকছে, মোর দ্যান ওয়ান, অ্যান্ড তোমার ডিফারেন্ট টাইম পিরিয়ডস এ আমি কনসিডার করছি। সো বেসিক এক্সাম্পল, যদি তোমাদের আজকে ৫ জনকে আমি জিজ্ঞেস করি তোমরা কত ঘন্টা আজকে পড়লে, আমি কালকেও সেম ৫ জনকে জিজ্ঞেস করি। অ্যান্ড এটা পুরো কন্টিনিউ আমি 1 উইক ধরে করে যাই। তো আই উইল বি হ্যাভিং ৫ ইনটু 7, তোমার 35 অবজারভেশনস। ৫ জনের ৭ টা করে। তো এটা হচ্ছে আমার প্যানেল ডেটা। তো বেসিক্যালি এই ৩ টে টাইপের ডেটা হচ্ছে ক্রস সেকশনাল ডেটা, টাইম সিরিজ ডেটা আর প্যানেল ডেটা। তোমার বেসিক্যালি এখন ক্রস সেকশনাল চলবে, টাইম সিরিজ আর প্যানেল ডেটা তোমাদের 5th সেমিস্টারে আসবে। তো আইডিয়ালাইজড র্যান্ডমনাইজড কন্ট্রোল এক্সপেরিমেন্ট, এটা তোমার দুটো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে তোমার ইট গিভস আ ডেফিনিশন অফ কজাল এফেক্ট, আর আরেকটা হচ্ছে ইট প্রোভাইডস আ থিওরিটিক্যাল বেঞ্চমার্ক ফর অ্যান ইকোনোমেট্রিক অ্যানালাইসিস অফ ক্যাজুয়াল এফেক্টস ইউজিং ডেটা। ইটস জাস্ট থিওরি, আর কিছু না এখানে বোঝার জন্য। মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস যদি কেউ জানতে চায় কি কেন হয়, তো ইটস বেসিক্যালি ফর 4 বেসিক রিজনস। এগুলো বুক থেকে আমি লিখে রেখেছি। মানে ম্যাম অত জিজ্ঞেস করে না, বাট জাস্ট ফর লাইক ক্লারিফিকেশন। So to quantify historical relationships suggested by the economic theory. Second is to check whether those relationships are stable over time, because অনেক কিছু রিলেশনশিপ হয় যেখানে চেঞ্জ হয়ে যায়। একটা হচ্ছে তুমি যদি কোভিড এ তুমি দেখছো ইনকাম আর একটা কোয়ান্টিটি ডিমান্ডেড রিলেশনশিপ, তো ওটা একটু চেঞ্জ হবে ডিউরিং কোভিড টাইম। বাট ওটাই তুমি যদি প্রি কোভিড या পোস্ট কোভিড তুমি দেখছো, দেন দ্য রিলেশনশিপ মে ডিফার। So due to this, we need to check whether those relationships are stable over time or not. এটা তোমার আরো দুটো টেস্ট আসবে, ওটাও 5th সেমিস্টার। ওটাকে বলে চাউ টেস্ট 1 আর চাউ টেস্ট 2। তো এই পার্টিকুলার পয়েন্টটা ওই থিওরির সাথে রিলেটেড আছে। থার্ড হচ্ছে টু মেক কোয়ান্টিটেটিভ ফোরকাস্ট অ্যাবাউট দ্য ফিউচার। এটা তোমার টাইম সিরিজ যেটাতেও আসে। কি যদি আজকে ধরো আমাদের ইনকাম এত পার্সেন্ট চেঞ্জ হলো বা কিছু এত পার্সেন্ট চেঞ্জ হলো, দেন ফিউচারে এত মানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে ওটার ভ্যালু কি থাকবে আফটার 3 ইয়ার্স সাপোজ। তো তুমি ওই ফোরকাস্ট গুলা কেমনি করে মেজার করছো। অ্যান্ড লাস্ট ইজ টু অ্যাসেস দ্য অ্যাকুরেসি অফ দোজ ফোরকাস্ট। তো এগুলোর আলাদা আলাদা আরো মেথডস আছে টু টেস্ট ফর দ্য অ্যাকুরেসি অফ দ্য ফোরকাস্ট। নেক্সট তোমার রিগ্রেশনের একটা এক্সাম্পল, ৫টা এক্সাম্পল করিয়েছে হয়তো এমডি ম্যাম ক্লাসে, আমি একটা এক্সাম্পল এখানে করাচ্ছি। ডাজ রিডিউসিং ক্লাস সাইজ ইমপ্রুভ এলিমেন্টারি স্কুল এডুকেশন? তো বেসিক্যালি আমাদের কমন সেন্স বা থিওরিটিক্যাল ডেটা, মানে যেটা আমরা প্র্যাকটিক্যালি যেটা আমরা ভাবি, ওটা হচ্ছে কি যদি একটা ক্লাসে কম স্টুডেন্টস থাকে এন্ড একটাই টিচার সাপোজ পড়াচ্ছে, লাইক ফর 10 স্টুডেন্টস দেয়ার ইজ অনলি ওয়ান টিচার। তো বেসিক্যালি একটা টিচার ওই পার্টিকুলার 10 স্টুডেন্টস এর উপরে বেশি ফোকাস দিতে পারে, ডিউ টু হুইচ উই থিঙ্ক কি ওদের পারফরমেন্সটা বেশি ভালো হওয়া উচিত, ওদের মার্কস বেশি ভালো পাওয়া উচিত। অ্যান্ড অ্যাজ কম্পেয়ার টু দিস কেস, যদি একটা পার্টিকুলার ক্লাসে 30টা স্টুডেন্টস হবে, দেন ওই সেম টিচারের কিন্তু কম অ্যাটেনশন যাবে টু অল দোজ 30 স্টুডেন্টস ইচ। তো ওইখানে পারফরমেন্সটা মে গেট ডিগ্রেডেড, অর ওদের নাম্বারস গুলো একটু কম আসতে পারে। তো যত কম ছোট ক্লাস, তো তত বেশি ভালো নাম্বার, আমরা এটা মাইন্ডে নিয়ে রাখি। অ্যান্ড এটা থিওরি ইয়ে তো পাওয়া গেছে তোমাদের প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস বা রিগ্রেশন অ্যানালাইসিস যে স্টক এন্ড ওয়াটসন করেছিল। তো সেম রেজাল্টস পেয়েছিল। বাট দেন হি ডিসকভার্ড কি অনেক কিছু আলাদা আলাদা ফ্যাক্টরস আছে যেটা এফেক্ট করছে ফর টু ডিফারেন্ট ক্লাসেস। তো বেসিক্যালি যদি একটা কম মানে স্ট্রেংথ ক্লাসে যদি কোনো বাচ্চারা থাকে, তো এটা পাওয়া গেছে কি ওটা দে আর রিচার দ্যান দি ওয়ান্স হু আর স্টাডিং ইন আ লার্জ গ্রুপ বা লার্জ ক্লাস। তো যেহেতু ওরা রিচার হচ্ছে, সো দে উইল বি হ্যাভিং মোর অপরচুনিটিস, অ্যান্ড দে মাইট টেক টিউশনস বা অনেক কিছু আরো এক্সট্রা ক্লাসেস করতে পারে, বা অ্যাক্সেস টু মেটেরিয়াল এগুলো খুব বেশি হতে পারে অ্যাজ কম্পেয়ার টু ওয়ান যারা বড় ক্লাসে পড়ছে।
তো এগুলো অনেক কিছু ফ্যাক্টরস আছে যেটা ডিটারমাইন করে দেয়ার নলেজ, ওদের আন্ডারস্ট্যান্ডিং অফ আ পার্টিকুলার সাবজেক্ট অর দেয়ার মার্কস। তো এগুলো অনেক কিছু আছে। তো জাস্ট বাই কম্পেয়ারিং কি একটা ছোট ক্লাস একটা বড় ক্লাসের মধ্যে কেমনি তোমাদের এভারেজ পারফরম্যান্স হচ্ছে, এগুলো আমরা ডিটারমাইন করতে পারি না কি জাস্ট বিকজ একটা স্টুডেন্টের টিচার রেশিও কম যদি হয় তাহলে ওটার বেটার পারফরম্যান্স হবে, আর যদি ওটা বেশি হয় দেন ওটা কম কম মানে কম্পারেটিভলি কম ভালো পারফরম্যান্স হবে। তো এগুলো বলা যায় না জাস্ট বিকজ এগুলো আদার ফ্যাক্টরস আছে। তো দ্যাটস ওয়াই these are the few problems. তো ওদের জন্য আমাদেরকে কন্ট্রোল the other variables, other factors also করা উচিত। মানে we are controlling for the other factors. তো বেসিক্যালি এখানে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জেন্ডার, নাম্বার অফ সিবলিংস, মিডিয়াম, তারপরে এখানে ক্লাস, সাইজ অফ দ্য ক্লাস, ফ্যামিলি ইনকাম, প্যারেন্টাল এডুকেশন, সাইজ অফ দ্য ফ্যামিলি, এগুলো সব কনসিডার করা হয়েছে অ্যান্ড এগুলোকে আমরা অ্যাজ আ কন্ট্রোল ভেরিয়েবলস নিই। এখন তুমি যদি একটা একটা ধরে দেখো দেন তুমি দেখবে তোমাদের এফেক্ট অন তোমার পারফরম্যান্স ওগুলো আলাদা হচ্ছে। আমি যদি এখানে নাম্বার অফ সিবলিংসই ধরে নিই, তুমি ভাবো একটা ঘরে ৫ টা সিবলিংস আছে। তো মা-বাবার অ্যাটেনশন again তোমার একটা পার্টিকুলার সিবলিংস এর উপরে কম হচ্ছে। এটা একটা ফ্যাক্টর হতে পারে। সেকেন্ড হচ্ছে তোমার যত বেশি ফ্যামিলি স্ট্রেংথ হবে, তোমার যে বাজেটটা হচ্ছে, ফ্যামিলি ইনকামটা হচ্ছে, ওটা পার হেড ইয়া পার ক্যাপিটা ইনকাম যেটা বলি, ওটা অত বেশি কম হচ্ছে ফর আ পার্টিকুলার ফ্যামিলি। তো ওই পার্টিকুলার ফ্যামিলির জন্য যত কম হচ্ছে, তো আমি আমি যদি ২ টো ভাই-বোন থাকতাম, আমি হয়তো 20,000 এর মধ্যে আমি 10,000 আমি নিজে পেতাম। যদি আমাদের এডুকেশন বাজেটটা 20,000 হতো। 10,000 আমি পেতাম। বাট এখন যদি আমার ৫ টা ভাই-বোন থাকে, তাহলে আমি তো 4,000 পাচ্ছি ওখানে। তো আমার কাছে ওই মিনসটা কম আছে। এটা একটা ফ্যাক্টর হতে পারে। থার্ড আমার ফ্যাক্টর হতে পারে দি এনভায়রনমেন্ট আই এম স্টাডিং ইন। ৫ টা বাচ্চা যদি একসাথে একটা ঘরে থাকে, obviously there will be chaos and all. So this also affects our মানে the quality time যেখানে আমরা পড়াশোনা করতে পারি। তো এগুলো অনেক হ্যাম্পার হয়। তো এই দেখো এই একটা পার্টিকুলার ফ্যাক্টর থেকে আমি ৩ টে ইফেক্ট আমি ওখান থেকেই পেয়ে গেলাম। তো এমনি করে 13 টা ফ্যাক্টরস কনসিডার হয়েছে অ্যান্ড দেন এগেইন আমরা রিগ্রেশন এনালাইসিস করছি। এটার আরো ৪ টা এক্সাম্পল আছে, ওটা একটু দেখে নিও। বেশি কিছু ডিফিকাল্ট নেই। সো জাস্ট রিড অ্যান্ড গো থ্রু দোজ থিংস। দেন আমরা চলে যাচ্ছি লিনিয়ার রিগ্রেশন অনলি উইথ ওয়ান রিগ্রেসর। সো রিগ্রেসর মিনস তোমার এক্সপ্লেনেটরি ভেরিয়েবল যেখানে থাকে। সো আমি যদি একটা প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডেড কনসিডার করি, তো প্রাইস ইজ দ্য অনলি এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। আমরা ইনকাম, প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টস, প্রাইস অফ দ্য সাবসিডিজ এগুলো গিভেন করে আমরা রিগ্রেশনই ঢুকাচ্ছি না ওর জন্য। তো আমরা এখানে ওয়ান রিগ্রেসর কনসিডার করছি। সেখানে ফিউ এক্সাম্পলস আছে, যেমনি হচ্ছে স্টেট ইমপ্লিমেন্টস tough new penalties on drunk drivers, then what is the effect on the highway fatalities? তারপরে আছে school committee cuts the size of the elementary school classes, then what is the effect on the students or standardized test scores? Next হচ্ছে you successfully complete 1 year of college classes, what is the effect on your future earnings? এগুলো অনেক কিছু আছে। Now all these questions are about the unknown effect of changing one variable, যেটা ভেরিয়েবলটা হচ্ছে x টা চেঞ্জ হচ্ছে and on another variable and y এর উপরে এফেক্টটা পড়ছে। সো বেসিক্যালি আমরা যখন x চেঞ্জ হচ্ছে আমরা y এর উপরে এফেক্ট দিচ্ছি গিভেন দি আদার কন্ট্রোল ভেরিয়েবল যেগুলো কিন্তু আমরা ইরিগেশন অ্যানালাইসিস এ এখন কনসিডার করছি না, কিন্তু দে আর স্টিল ইন দ্য আমাদের অ্যানালাইসিস। দেন আমাদের রিগ্রেশন লাইন। তো বেসিক্যালি আমাদের যখন আমরা রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল এস্টাবলিশ করি, তো তুমি দেখবে এখানে ৩ টে টাইপের। একটা হচ্ছে পপুলেশন রিগ্রেশন লাইন হুইচ ইজ অলসো নোন অ্যাজ দি এক্সাক্ট রিলেশনশিপ। আরেকটা হচ্ছে আমাদের অবজার্ভ রিলেশনশিপ, আরেকটা হচ্ছে আমাদের এস্টিমেটেড রিলেশনশিপ। তো পপুলেশন রিগ্রেশন লাইনটা হচ্ছে এই নেগেটিভ স্লোপটা যেটা সলিড লাইন দিয়ে আছে, ওটা হচ্ছে পপুলেশন রিগ্রেশন লাইন। নেক্সট হচ্ছে তোমাদের অবজার্ভ রিগ্রেশন। তো এই রিগ্রেশন লাইনটাকে পপুলেশন রিগ্রেশন লাইনটাকে আমরা ডিনোট করি y is equals to alpha plus beta x, where alpha is the intercept আর beta is the slope. আর তোমার যখন আমি স্যাম্পল অবজারভেশনস এর কোনো রিগ্রেশন লাইন আমরা এস্টিমেট করি, দেন উই অলসো নিড টু কনসিডার ডিইউআই। সো ইউআই যেমনি আমি আগে বললাম কি কোনো ভেরিয়েবলস গুলো আমরা যদি রিগ্রেশনে ইনকর্পোরেট না করতে পারি, then the effect of those particular variables will be incorporate in the random error term. তো যখন আমাদের অবজারভেশন গুলো আমরা কালেক্ট করছি, তো আমরা y এর উপরে অবজারভেশন নিচ্ছি and xi এর উপরে অবজারভেশন নিচ্ছি and then we are establishing the relationship. তো দেখবে যখন এই লাইনটা আমাদের অলরেডি আছে, তো যখন অবজারভেশনস গুলো নিচ্ছি, ইট ইজ পসিবল কি এই লাইনে না পড়ে এর
উপরেও পড়তে পারে অবজারভেশন গুলো, নিচেও পড়তে পারে। তো ইটস নট নেসেসারি কি এই লাইনে সবগুলো অবজারভেশনস পড়বে, বিকজ ইট ইজ ভেরি লেস পসিবিলিটি কি একটা পার্টিকুলার অবজারভেশন এই পার্টিকুলার লাইনে পড়ুক। তো মোস্ট অফ দ্য অবজারভেশনস উইল লাইক ইদার এখানে বা এর আউটসাইড, and the difference between one particular observation from this line gives the UI, which is the random error term. তো এই ইউআই টাই হচ্ছে তোমার ভার্টিক্যাল ডিসটেন্স। তো তুমি যখন রিভার্স রিগ্রেশন করবে তখন তুমি দেখবে তুমি হরিজন্টাল ডিসটেন্সটা নিচ্ছ। তো এটা হচ্ছে আমাদের অবজার্ভ রিলেশনশিপ। দেন এস্টিমেটেডটাই কি হয় আমাদের, এখানে আমরা অবজার্ভ রিলেশনশিপ বা এক্সাক্ট রিলেশনশিপে আমাদের আলফা আর বিটার আইডিয়া থাকে না। সো যখন আমরা আলফা এন্ড বিটা এস্টিমেট করে আমরা রিগ্রেশন ইকুয়েশনটাকে এস্টিমেট করি, উই উইল বি গেটিং আর এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন। এটা আমরা নেক্সট ক্লাসে করব। তো এখন খালি অবজার্ভ আর এক্সাক্ট। তো ডিফারেন্স বিটুইন দ্য এক্সাক্ট alpha plus beta x, which is this solid line, and the observed correlation, which is this dot 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 dot. তো ওই ডিফারেন্সটাকেই দেয় র্যান্ডম এরর, যেটা আমি বললাম ভার্টিক্যাল ডিসটেন্স। So the vertical line between the exact points of the scatter diagram and gives the and এই যে exact relationship gives the random error term. So our objective is to minimize these vertical distances such that the scatter points are very close to the population regression line. তো এটার ইমপ্লিকেশন হচ্ছে আমরা যেই ওয়েটা প্রসেসটা নিব বা মেথডটা নিব অফ মিনিমাইজিং দিজ এরর টার্মস, এগুলোকে বলে ওএলএস বা অর্ডিনারি লিস্ট স্কোয়ার টেকনিক, যেটা আমরা আগেন নেক্সট ক্লাস করব। তো ওএলএস আমরা সেম জিনিস করি, এরর্সটাকে আগে আমরা স্কোয়ার টার্মে নিই। স্কোয়ার এই জন্যই বিকজ আমরা ডিরেকশন অফ দি এরর উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। তো আমাদের জাস্ট ম্যাগনিটিউডটা চাই। তো ইদার আমরা লগ নিতে পারতাম বা স্কোয়ার নিতে পারতাম। সো বেসিক্যালি আমরা স্কোয়ার নিই বিকজ ইট ইজ মোর ফিজিবল অ্যান্ড ইজি টু ইউজ। তো স্কোয়ার নিয়ে দেন আমরা সবগুলা এরর্সকে আমরা সামেশন লাইক প্লাস করে দিই, তাহলে টুগেদার উই ক্যান মিনিমাইজ অল দ্য এরর টার্মস। দেন ওইখান থেকে আমাদের বেরোবে আলফা হ্যাট অ্যান্ড বিটা হ্যাট, উইচ আর দ্য এস্টিমেটেড রিগ্রেশন কোএফিসিয়েন্টস বা অন্য কিছু এস্টিমেটস বলতে পারো অফ দ্য রিগ্রেশন মডেল। তো এটা বেসিক্যালি মডেলটা হচ্ছে তোমার। Then this model introduces the regression model relating one variable to another, which is x and y. It also postulates a linear relationship between x and y. Again, the same thing. And is the effect of one unit change in x on y. এটাও বলেছি। Just as the mean of y is unknown characteristic of the population distribution of y, the slope of the line relating x and y is an unknown characteristic of the population joint distribution of x and y. This is same as যেটা তোমরা statistics এ পড়েছো, population variance বা population mean. They are all not always given to us. So for that we are considering the estimate, যেটা আমরা sample variance consider করতাম, summation x minus x bar divided by n minus 1, এটা আমরা estimate unbiased estimator ছিল। Similarly for the population mean আমাদের unbiased estimator ছিল sample mean, which is x bar. তো সেম ওয়েতে আমাদের এখানে এস্টিমেটস করতে হবে ফর আলফা হ্যাট এন্ড বিটা হ্যাট, মানে আলফা এন্ড বিটাটাকে এস্টিমেট করে আমরা পাবো আলফা হ্যাট এন্ড বিটা। তো এখানে একটা এক্সাম্পল আছে, সাপোজ গিভেন দ্য আদার থিংস দ্য কনজাম্পশন claim to be a positive function of the disposable income and the exact functional relationship to express the situation can be expressed theoretically as expectation of the consumption is equals to alpha plus beta PCY into PCY. So PCY is the per capita income and beta hat PCY in econometric analysis denotes marginal propensity to consume. তো তুমি যখন ইনকাম তোমার ইনক্রিজ হচ্ছে, হাউ মাচ ইওর কনজাম্পশন ইজ চেঞ্জিং। তো বেসিক্যালি ওটা তোমার ডিটারমাইন করছে। তো এখানে আমাদের এক্স ভেরিয়েবলটা কি হয়েছে, পার ক্যাপিটা ইনকাম, আর আমাদের ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে কনজাম্পশন। তো এগুলো তুমি যখন প্লট করবে দেন এক্সাক্ট রিলেশনশিপটা পাবে আগেন ওই সলিড লাইনটা, আর অবজার্ভ গুলো পাবে ইদার ওপরেই আর নিচে। ভেরি লেস পসিবিলিটি দ্যাট ইউ উইল গেট অন দ্যাট পার্টিকুলার এক্সাক্ট রিলেশনশিপ পয়েন্ট, রিগ্রেশন পয়েন্ট। So hence the observed relationship is always random, যেটা আমি বললাম এমনি একটা ডট 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 वाला scatter plot তুমি পাবে, and hence the above equation can be rewritten as consumption is equal to alpha plus beta PCY into PCY plus other factors which are random. তো other factors are তো random হবেই for the obvious reasons because ওর উপরে অনেক কিছুর effect আছে and which in turns affects the dependent variable which is consumption here. And তোমার PYC
এটা যেটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলটা আমরা কনসিডার করছি which is x, এটা আমাদের র্যান্ডমও হতে পারে, নন র্যান্ডমও হতে পারে, ইট ক্যান বি বোথ। সো একটা এক্স ভেরিয়েবল যেটা র্যান্ডম আর নন র্যান্ডম বোথ হতে পারে, আর একটা আদার ফ্যাক্টর which is only random। তো এই দুটোর ইমপ্লিকেশন যদি আমি কনসাম্পশনে মানে এফেক্ট করি, দেন কনজাম্পশন উইল অলসো বি তোমার র্যান্ডম। পি সি ওয়াই যদি নন র্যান্ডম হয়, দেন অলসো তোমার র্যান্ডম এরারটা তো র্যান্ডমই হচ্ছে। তো তোমার র্যান্ডমনেসটা তোমার যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ক্যাপচার হচ্ছে, ইট ইজ বেসিক্যালি বিকজ অফ দ্য রিজন of the randomness of the error term. So তোমার x ভেরিয়েবলটা নন র্যান্ডম या random, it doesn't matter actually, কেন কি তোমার y ভেরিয়েবলটা will always be random because of the error term বা তোমার ui টা। তো দ্যাটস ওয়াই এখানে লেখা আছে কি তোমার কনজাম্পশনটাও র্যান্ডম হচ্ছে আর আদার ফ্যাক্টরসটাও র্যান্ডম হচ্ছে। So in general, to incorporate this randomness, one has to accommodate um, a random term in the proposed regression model, a population regression model. So yi is equals to expectation of y plus ui, and ui এর expectation আগে 0 হবে, এটা আমরা আগে assumptions দেখবো। তো yi which is the study variable, এটাকে dependent variable ও বলা হয়, regressant বলা হয়, explained variable ও বলা হয়। x হচ্ছে তোমার explanatory variables which includes the control variables also. So these are known as independent variables, regressors, explanatory variables। ui যেটা হচ্ছে excluded controls, মানে যেটা তুমি ইনকর্পোরেট করছো না মডেলে। সো এগুলো বলা হয় random error term, disturbance term। beta is the regression parameter which is the conditional slope, and it also gives the marginal effect of x on y। marginal effect আবার কেন? just because আমরা conditional expectation বার করছি, বা মেটা বলতে পারো given the information on other variables। and alpha is the intercept in the model which indicates যদি x is equals to 0 হয়, then তোমার y টা কি থাকবে। So on the basis of the sample information we fit a regression line, এটা আমরা ফিট করব। and এখানে just scatter plot টা দেওয়া আছে, and the scatter plot shows the hypothetical observations for 7 school districts। The population regression line is beta naught plus beta 1x naught, এটা population regression line already বলা আছে। The vertical distance from the higher population regression line is again the error term, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। নাও তোমার যে ইউআই টা যেটা হবে, যেটা র্যান্ডম এরর, ওটার অনেক কিছু ফ্যাক্টরস আছে। একটা ফ্যাক্টর তো আমি বললাম কি, যদি আমরা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস কিছু কিছু ওমিট করে দিই, দেন the effect of those explanatory variables will come into, yeah, incorporate into ওই error term টা। but there are few other reasons also। So first হচ্ছে omission of the explanatory variables, already discussed। second is aggregation of the few variables into a single variable। সাপোজ তোমার প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টস আর প্রাইস অফ দ্য সাবস্টিটিউটস, এটা আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলে ইনকর্পোরেট করে দিলাম। বাট যদি ভাবো প্রাইস অফ দ্য সাবস্টিটিউটস হ্যাভ ডিফারেন্ট এফেক্ট দ্যান দ্য প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টস অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন তোমার একটা কন্ট্রাস্টিং একটা এফেক্ট হবে। কেন কি মোস্ট অফ দ্য কেসেসে প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টস এন্ড প্রাইস অফ দ্য সাবস্টিটিউটস হ্যাভ ডিফারেন্ট এফেক্টস অন তোমার অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য, মানে প্রাইস অন দ্য অ্যাকচুয়াল কমোডিটি। তো যদি আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমি যদি দুটোকে ইনকর্পোরেট করে দিই, তো the effect on the price of the actual commodity will be again either ambiguous বা maybe erroneous। তো ইটস অলওয়েজ পসিবল কি ওই জন্য একটা এরর একটা কনসিডার হয়ে যাওয়া উচিত। তো ওই জন্য এটা একটা পয়েন্ট আছে। থার্ড হচ্ছে মডেল মিসস্পেসিফিকেশন। So yi may be affected by xi, may not be affected by xi, but by x minus I minus 1। সো যেমনি আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম কি সাপ্লাই অফ one period is affected by some the next period price বা for the previous period price, আমার মনে আসছে না, বাট একটা কিছু লাগে চলছিল সাপ্লাই তোমার কোন একটা মডেলে, পার্টিকুলার মডেল। তো এখানে সাপ্লাইটা আমাদের ল্যাগে চলছিল কি, যদি আমাদের এই প্রাইসে ইনক্রিজ করে বা আজকে যদি আমাদের বেশি সাপ্লাই হয়ে গেল, দেন পরের ইয়ারে আমরা একটু কম সাপ্লাই করব। তো বেসিক্যালি অন ডিপেন্ডিং আপন ফোরকাস্ট আমরা এস্টিমেট লাগাই কি আচ্ছা এইবার তো অনেক ওয়েস্ট হয়ে গেল আমাদের ইল্ডস বা প্রডিউস বা যেটাই হচ্ছে এগ্রিকালচারাল আউটপুট, তো নেক্সট ইয়ার থেকে আমরা কম প্রডিউস করব। তো এরকম টাইপের। বাট নেক্সট ইয়ারে যদি ধরো তোমাদের মানে যে মডেলটা তুমি কনসিডার করছো, এখানে যদি আমি এটাই ধরে নিই
কি এইবার পপুলেশন এটা, তো আমি এই পপুলেশন হিসাবে আমি এত এগ্রিকালচার প্রডিউস করছি। বাট এটা তো হচ্ছে না রিয়েল ওয়ার্ল্ডে। রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে আমরা পাস্ট ইয়ার আমরা ভেবে নিচ্ছি কি আচ্ছা আমরা ফিউচারে এটা কনসিডার করব। So not always possible ki yi is affected by xi as we are considered. It may get affected by x I minus 1 বা x I minus 2 depending upon তোমার কি তুমি টপিকে অ্যানালাইসিস আন্ডারটেক করছো। Fourth is the functional misspecification. তো একটা কোনো নন লিনিয়ার মডেল আছে, তুমি ওটাকে লিনিয়ার কনসিডার করেছো বিকজ linear model is the most easiest thing, a framework you can undertake an analysis for. And তুমি দেখবে লিনিয়ার অ্যানালাইসিস মোস্ট অফ দ্য কেসেস এ কাজ করে না। তো তুমি ইদার লগ লিনিয়ার নিলে বা লগারিদম একটা ফাংশন নিলে বা পলিনোমিয়াল ফাংশন নিলে, তো বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার বেসিক মানে তোমার যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ডস এ ইউসেজ হয়। লিনিয়ার মডেল খুবই কম ইউজ হয়। তো যদি আমরা একটা নন লিনিয়ারকে লিনিয়ার ফর্ম করি, দেন অবভিয়াসলি দেয়ার উইল अगेन বি আ প্রবলেম। লাস্ট ইজ দ্য মেজারমেন্ট এরর which is the most common. তুমি একটা কোনো পার্টিকুলার ভেরিয়েবল উপরে তুমি অবজারভেশন গুলোই ভুল নিলে, তো এটা একটা প্রবলেম হচ্ছে। নেক্সট প্রবলেম হচ্ছে তোমার যদি কোনো অবজারভেশন যেমনি আমি বললাম কি তোমার ট্রু ইনফরমেশন রিভিলই করলো না, তো টেকনিক্যালি তো তুমি ইনফরমেশন ঠিকই নিয়েছো, কিন্তু তোমার যদি স্যাম্পলিং ইউনিট তোমাকে ফলস ইনফরমেশন দিচ্ছে তখন তুমি কি করছো। তো এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে ফলস ইনফরমেশন হলো, একটা হচ্ছে তোমার ইনফরমেশনই রিভিল করলো না। তুমি যদি একটা একটা আন্ডারটেক করো অ্যানালাইসিস কি হোয়াট ইজ দ্য এফেক্ট অফ witnessing violence on individuals who are facing violence. অনেক ট্রমা হয় কি we are facing some things and future we get traumatized by those particular things. যদি আমি একটা কিছু অমনি দেখে নিলাম যেটা আমি ছোটবেলায় দেখেছি, so I will always get traumatized, আরে এটা তো আমি দেখেছি, so এরম না এরম টাইপের। তো যদি আমাকে যদি এখন কি জিজ্ঞেস করে কি হ্যাভ ইউ এভার সিন কি a pet dog is beaten by some people, তো আমি তো দেখেছি, তো আমার তো অবভিয়াসলি ভয় করবে, বাট আমি তোমাকে রিভিল করবো না জাস্ট বিকজ ওটার মধ্যে আমার একটা উইকনেস আছে। সো আই ডোন্ট এভার রিভিল কি ইয়েস আমি দেখেছি, আমাকে খুব খারাপ লাগে, এটা আমার ফিয়ার হচ্ছে। পিপল ওন্ট ডু দ্যাট। তো এখানে তোমার একটা হোল্ডিং ব্যাক অফ দ্য ইয়োর ট্রু ইনফরমেশন একটা পয়েন্ট এসে যায়। So these all give a rise to your measurement error. So UI is the building bridge between the theoretical concept and the empirical data. তো থিওরিটিক্যাল কনসেপ্টে আমাদের এই লাইনটা আছে, আর এম্পিরিক্যাল ডেটাতে এই ডট 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 গুলো আছে which is a scatter plot. So the classical linear regression model এটাকে আমরা বলি, and classical because we will be assuming many assumptions, not many but 5 to 6 assumptions based on the error term only. So and centering the error term যেটা আমি বললাম, and the classical linear regression model is based on the strict specification of UI as follows. তো বিফোর স্টার্টিং অল দিস 5 assumptions এখান অব্দি কারো কোনো ডাউট আছে? তিনজনের বলো। না ডাউট থাকে একবার কনফার্মেশন দিয়ে দাও কি ডাউট নেই, আগে আমি যেতে পারবো। না ডাউট নেই। আচ্ছা, আই হোপ আরো নেই দুজনেরও ডাউট নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে তোমার জিরো মিন অফ দ্য এরর টার্ম। সো এরর টার্মটার এক্সপেকটেশনস হচ্ছে জিরো, নট দ্য এরর টার্ম। সো বেসিক্যালি হোয়াট দিস ইমপ্লাইজ ইজ, একটা রিগ্রেশন লাইন আছে যেটা আমি সলিড লাইন ড্র করলাম, তো আমরা ভেবে নিই যে পজিটিভ ডিসক্রিপেন্সিস গুলো আছে ইজ ইকুয়াল টু দ্য নেগেটিভ ডিসক্রিপেন্সিস। তো যতগুলো ডটস এই লাইনের উপরে থাকবে আমরা অ্যাজিউম করছি ওই ততগুলো ডটস নিচে থাকবে বিকজ দিজ আর ভেরি র্যান্ডম। তো তোমার ইউআইটা যেহেতু র্যান্ডম হচ্ছে, তো আমরা এটা বিলিভ করছি কি পজিটিভ নেগেটিভ উইল বি ইকুয়াল টু দ্য নেগেটিভ বেনিফিটস and on an average they will balance out each other. তো তোমার এক্সপেক্টেড অফ ইউআই which is তোমার সব অবজারভেশন গুলাকে যদি আমরা অবজারভেশন বলছি, হ্যাঁ ইউআই গুলাকে যদি প্লাস করি, তো তুমি ধরো আমি যদি এখান থেকে এটাকে মাইনাস করছি দেন একটা পজিটিভ ডিসক্রিপেন্সি পাচ্ছি, বাট যদি আমি যদি এখান থেকে এটাকে মাইনাস করছি দেন উই উইল বি গেটিং নেগেটিভ ডিসক্রিপেন্সিস। তো এটা প্লাস মাইনাস করতে করতেই আমাদের জিরো এসে যাচ্ছে। তো দিস ইজ ওয়ান মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিকজ এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা কিছুই অ্যানালাইসিস করতে পারবো না। দিস ইজ अगेन a consistency requirement যেটা তুমি আবার 36 এ পড়ে এসেছো। Again, this also implies that there is no systematic bias in the regression model. Systematic bias হলে তোমার কি হবে, তোমার যেহেতু তুমি এরর টার্মটাকে কোনোদিন এলিমিনেট করতে পারছো না, তুমি আনবায়াস এস্টিমেটর অফ তোমার আলফা এন্ড বিটা এটাও তুমি কোনোদিন ফাইন্ড করতে পারবে না যদি আমি এই এক্সপেকটেশন অফ ইউআই ইজ ইকুয়াল টু জিরোটা হোল্ড না করছে। সো this is the one thing. So if we start with ei, e of ui is equals to k,
So we will be getting this equation, expectation of yi is equals to alpha plus beta expectation of xi plus expectation of ui, and ui টা তোমার হয়ে যাচ্ছে k. So এই k টা যেটা বেরোবে ওটা আমি তোমার ইন্টারসেপ্ট টার্মের মধ্যে প্লাস করে দিচ্ছি. So now this is a regression model, and now I can write it as alpha prime plus expectation xi into beta, and এখানে আমরা আবার কনসিডার করছি কি ui is equals to 0. তো আমাদেরকে এমনি করে মডেলটা আমাদেরকে সেট করতে হবে, তাহলে কি expectation of ui should always be equal to 0. So this assumption asserts that these factors are unrelated to xi, in the sense that given a value of xi, the mean of the distribution of these factors or the random error is equals to 0. So তোমার xi আর ui again তোমার no relationship একটা হবেই হবে. তো এখান থেকে আমরা এটা পাচ্ছি, but this is not implied এখানে, এটা মানে আমরা back of the head একটা পাচ্ছি, বাট আমরা নেক্সট একটা assumption এ যাব, কোথায় একটা এই assumption আমরা ডিটেইলে দেখবো কি কেন আমরা এটা assume করব. তো ফার্স্ট assumption এখান অবধি শেষ হলো. সেকেন্ড assumption হচ্ছে ইউনিফর্ম ভেরিয়েন্সেস, which we have already done এক ছোট করে স্ট্যাটিস্টিক্স এ. এখন ভেরিয়েন্স দুটো টাইপের হবে, একটা হচ্ছে তোমার ইউনিফর্ম ভেরিয়েন্স which is also known as homoscedastic variance, একটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম ভেরিয়েন্স বা তোমার হেটেরোস্কেডাস্টিক. তো বেসিক্যালি তোমার যে লাইনটা থাকে, এই যে এই পার্টিকুলার লাইনটা, তো এখানে তুমি ভাবো এখানে না অনেকগুলা পয়েন্ট একসাথে আছে, এন্ড এখানে আছে অনেকগুলা পয়েন্ট কিন্তু তোমার বড় স্পেসে, মানে একটু বেশি স্পেসে আছে, অনেকগুলো পয়েন্ট স্ক্যাটার হচ্ছে. তো বেসিক্যালি তোমার এখানে তোমার ভেরিয়েন্সটা অনেক কম হচ্ছে, এন্ড এখানে তোমার ভেরিয়েন্সটা বেশি হচ্ছে বিকজ তোমার স্পেসটা বেশি হচ্ছে. মাইন্ডটা তুমি নর্মাল একটা তুমি ভেবে দেখো, যদি একটা লাইনের সামনে সামনে অনেকগুলো অবজারভেশন আছে দেন দ্য ভেরিয়েন্স উইল বি লেস, বাট অন্য পার্টের ওই সেম লাইনের অন্য পার্টটায় ভাবো আপার সেগমেন্টটায় তোমার অবজারভেশনস গুলো একটু ফার লাইক হচ্ছে, সো অবভিয়াসলি ভেরিয়েন্স উইল বি ডিফারেন্ট. সো দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য অবজারভেশনস অ্যারাউন্ড দ্য মিন, এটাকে বেসিক্যালি আমরা মিন কন্ডিশনাল মিন মডেলিং বলা হয়. তো দিস ইজ অ্যাকচুয়ালি আমরা ধরে নিই একটা অ্যাভারেজ আউট. So the distribution of the observations around this mean along this line, the regression line টা হচ্ছে, this should be the same. এটা হচ্ছে আমাদের assumption of uniform variance. তো যখনই আমরা একটা x কনসিডার করব, এটার উপরে যে ভেরিয়েন্সটা থাকবে this should be same along all the x. So this is the assumption of uniform variance. আর যদি এটা ভাইলেট করে then we will be having homoscedastic variance, মানে ভাবো এখানে ভেরিয়েন্স আমাদের কম থাকলো and এখানে ভেরিয়েন্স গিয়ে হাই হয়ে গেল, মানে তোমার আরো ডিসপার্স তোমাদের অবজারভেশন হয়ে গেল. So this is heteroscedastic. So by homoscedasticity assumption, we consider that all the variances of all the observations belonging to the sample are equal. So variance of ui is equals to expectation of ui minus expectation of ui whole square. And then আমি expectation of ui, by the first assumption we know that this will be equal to 0. The expectation of ui is equals to sigma square u, as expectation of u is equals to 0. Thus homoscedasticity implies that the variance are in uniform for all the I, like for all the observations. ওয়াটসন এ এটা ফিগার 1.4.4 আছে, এটা একটু দেখে নিও, কিছু না রিড জাস্ট করতে হবে, একটা লাইন ইম্পর্টেন্ট হচ্ছে which is the distribution of the observations around the mean along the regression line should be same for all values. এটা একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা একটা এক্সাম্পল আছে, which is the MPC, and according to the macroeconomics MPC varies across the income groups. MPC vary করবে, যেমনি তুমি ভাবো একটা রিচ ছাড়ো, তুমি রিচ খুব পুয়ার ছাড়ো, আমার কাছে ধরো 5,000 আছে, নির্ঝরের কাছে अगेन 10,000 আছে, ঠিক আছে. আমাকে ভাবো আমি একটা লাইক গ্রসারি বসারি নিয়ে আমার এক্সপেন্স হয় 3,000 পার মান্থ, নির্ঝরেরও সেম হয় 3,000. তো নির্ঝরের কি হচ্ছে, আউট অফ 10,000 হি ইজ অ্যাকচুয়ালি স্পেন্ডিং 3,000 and I am actually spending 3,000 out of my 5,000 budget. তো আমার মার্জিনাল প্রপেসিটি কনজিউম এখানে বেশি হচ্ছে বাট নির্ঝরের কম হচ্ছে. So even if we are spending the same amount on our grocery বা food items, আমার এমপিসি কম বেশি হচ্ছে আর নির্ঝরের বেশি হচ্ছে. বাট ইন ম্যাক্রো ইকোনমিক্স বা আমাদের ইকোনোমেট্রিক অ্যানালাইসিসে আমরা we will consider that beta hat বলছি MPC is same for all the individuals, implying that we are assuming homoscedastic variances for all the observations. So homoscedasticity doesn't occur naturally, hence not consistent. We are actually imposing this on reality. yi and xi varies at different points or across different groups. তো এটা ভায়োলেট করবে ফিউচারেও, এন্ড তখন তুমি হেটেরোস্কেডাস্টিসিটি বলে আরেকটা টপিক আছে, তখন তুমি দেখতে পারবে কি হাউ
the properties of the estimators are changed. নেক্সট অ্যাসাম্পশন হচ্ছে নন অটো কোরিলেশন। তো তোমার যেই ইউআই গুলা থাকবে, এরর টার্ম গুলা থাকবে, এক্সকিউজ মি, এরর টার্ম গুলো থাকবে, ওগুলো শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার অ্যাজ দি অবজারভেশন চেঞ্জেস। তো তুমি যদি ভাবো, তুমি যদি আমাকে একটা এক্সামিন করো, লাইক আমার যদি একটা স্যাম্পলিং ইউনিট, ইফ আই এম আ স্যাম্পলিং ইউনিট, আর তুমি আমার থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, তো মেবি আমার ওই কোয়েশ্চেনের ইনিশিয়াল আনসার হচ্ছে ইয়েস, বাট যেহেতু আমি আমার ফ্রেন্ডকে বলতে শুনলাম কি ও নো বললো, তো আই এম ইন্টেম্পটেড বাই হার এন্ড দেন আই এম সেইং কি না না, আমার ওই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে নো। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট আমাদের ডিসিশনটা ছিল না, আমাদের এরর গুলা, ধরে নাও এটা যদি সাম এরর যদি আমরা কনসিডার করছি, তো আর এরর্স আর অ্যাকচুয়ালি কোরিলেটেড। ওর ডিসিশন হিসেবে আমি লাইক আমার একটা লাইক ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে কি, আচ্ছা শি ক্যান ইনফ্লুয়েন্স মাই ডিসিশন। তো সিম্পলি আমাদের কোভেরিয়েন্স বা কোরিলেশন ইয়া এক্সপেকটেশন বিটুইন ইউআই এন্ড ইউজে, আইজেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অবজারভেশন হচ্ছে। তো অবজারভেশনস আর চেঞ্জিং, আমাদের এরর টার্মস গুলো চেঞ্জ করা উচিত না। তো কোভেরিয়েন্স এর ফর্মুলাটা আমরা জাস্ট পুট করলাম, এক্সপেকটেশন অফ ইউআই মাইনাস এটা, and then uj minus expectation of uj, again expectation of ui will be equals to 0, which is again equal to expectation of uj. তো আমাদের এখানে আছে expectation of uj ui is equals to 0, এটা আমাদের বেসিক অ্যাসাম্পশন আছে। সো দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ডিস্টারবেন্স ইয়া এরর্স আর পেয়ার ওয়াইজ আনকোরিলেটেড। সো তুমি কোনো দুটো এররকে ফর টু ডিফারেন্ট অবজারভেশন যদি তুমি নাও, দে শুড বি নন কোরিলেটেড। কেন এটা তোমার ইনকর্পোরেট করা হয় আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস? দ্য রিজন ইজ এইটা, এই পার্টটা দেখবে। Joint impact of the variables not considered in all the models may generate autocorrelation, sorry, among the error terms. All the errors will be related due to these explanatory variables. The common factors which aren't considered in the model and the effect uh, these study variables lead to the error relating to the each other. যেটা আমি তোমাদেরকে বলছিলাম এতক্ষণ, প্রাইস অ্যান্ড তোমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড। সাপোজ আমি এখন ইনকাম, প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টস, পপুলেশন কিচ্ছু নিলাম না, ঠিক আছে? এগুলো সবগুলো কি হবে, আমাদের এরর টার্মের মধ্যে গিয়ে অ্যাকিউমুলেট হবে। এখন যদি ভাবো আমি এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস যদি আমি কিছুই নিলাম না এক্সেপ্ট ফর প্রাইস, তো এতগুলা যে ভেরিয়েবলস পিছন দিকে আছে মডেলে, ওগুলো তো সব এরর টার্মস এ ইনফ্লুয়েন্স করবে, এন্ড ওদের ম্যাগনিটিউডটা এত বেশি হয়ে যাবে কি ওই এরর টার্মস গুলা ইন্ডিভিজুয়ালও এফেক্ট করবে এক দুজনকে, লাইক ইউআই উইল অলওয়েজ affect uj or uk given I is not equals to j or I is not equal to k. তো যখন এইসব জিনিসগুলো হয়, when we are like ignoring many important variables, so এগুলো সব will generate auto correlation in the model where the error terms are not তোমার uncorrelated, they are actually correlated. তো তোমার এই যে পার্টিকুলার প্রবলেমটাকে ইগনোর করার জন্য we will be assuming non auto correlation assumption. হ্যাঁ, এটা একটা আছে, heteroscedasticity is a major problem in the non auto correlation plus also in the auto correlation, and তোমার টাইম সিরিজে একটা হয়, টাইম সিরিজও তোমার অটো কোরিলেশন প্রবলেমটা আসে। দিজ আর দ্য টু ইম্পর্টেন্ট থিংস, এটা ফিউচারে লাগবে, এখন লাগবে না। নাও ফোর্থ assumption is the covariance between xi and ui. সো এই assumptionটাকে আরেকটা নাম দিয়ে বলা হয় exogeneity। এটা যখন তোমার ভায়োলেট হবে, দেন উই উইল अगेन হ্যাভিং আ প্রবলেম অফ endogeneity। ওটার আবার সোর্সেস আছে, সিলেকশন বায়াস আছে, রিভার্স কজুয়ালিটি আছে, তারপরে তোমার মেজারমেন্ট এরর আছে, তারপরে ওমিটেড ভেরিয়েবল আছে। সো ওগুলোর কে সোর্সেস গুলো এটা হচ্ছে। নাও কোভেরিয়েন্স বিটুইন xi এন্ড ui টাকে ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। এটার রিজন হচ্ছে তোমার লিনিয়ারিটি অফ দ্য স্ট্রাকচার শুড বি মেইনটেইন, মানে তোমার স্ট্রাকচারটা হচ্ছে ওটা লিনিয়ার থাকার জন্য এটাকে আমরা অ্যাজিউম করি। নাও সাপোজ তোমার ইউআইটা তো আমি তোমাকে বলেছিলাম র্যান্ডম হচ্ছে, এক্সআইটা বলেছিলাম র্যান্ডমও হতে পারে, নন র্যান্ডমও হতে পারে। তো যদি তুমি ভাবো এক্সআইটা নন র্যান্ডম হচ্ছে এন্ড ইউআইটা র্যান্ডম হচ্ছে, দেন অবভিয়াসলি বাই দ্য বেসিক থিওরিটিক্যাল মানে কনসেপ্ট, এরা দুজন কোনোদিনও কোরিলেটেড হতে পারবে না, কেন কি একটা র্যান্ডম আর একটা নন র্যান্ডম হচ্ছে। বাট সাপোজ ইউআইটা তোমার র্যান্ডম হচ্ছে এন্ড এক্সআইটা র্যান্ডম হচ্ছে, then there can be an independent relationship or a dependent relationship, বা there can be a positive correlation বা no correlation, because it is always possible কি এক্সাইটাও তোমার নন র্যান্ডম হচ্ছে কিন্তু it is actually independent of ui.
তো এইজন্য বলা হয় নন স্টোক্যাস্টিসিটি assumption of xi is a sufficient condition, not the necessary one. So in a linear regression model, there are two types of variable. একটা হচ্ছে explanatory variables or control या independent variables, আর একটা হচ্ছে error term. Basically তুমি equals to একটা সাইডটা দেখবে তুমি লিখবে explanatory variables আর একটা UI, আর অন্য দিকটায় তুমি লিখছো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্টাডি ভেরিয়েবল। তো তোমার লেফট হ্যান্ড সাইডটা যদি তুমি explanatory variables কনসিডার করো, তো ওটার দুটো পার্ট হচ্ছে, একটা তোমার explanatory, আর একটা হচ্ছে তোমার error termটা। So if xi and ui are functionally related, then the regression model will no longer be a linear one. So we will need this assumption. Ui's are always the random or stochastic. Now, if xi's are non-stochastic, then the problem is trivially solved. এটা বলা হয়, and the assumption is trivially satisfied. We can state non-stochasticity of xi is a sufficient condition to satisfy this assumption. However, it is not a necessary condition because xi may be stochastic and still be independent of ui. So এটা একটা আছে কোভিয়ারেন্স অফ এক্সআই নন স্কয়ার, এটা তো সেম বললাম। সিঙ্গল ইকুয়েশন লিনিয়ার মডেলে দেয়ার ইজ নো ইন্টারঅ্যাকশন among the independent variables. Xi's are independent among the uh, themselves, and again xi's are independent of ui. আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে। আমি তো লিনিয়ার স্ট্রাকচারের লিনিয়ারিটি অফ দ্য স্ট্রাকচারের জন্য আমি এটা অ্যাজিউম করে নিলাম কি দেয়ার ইজ নো ইন্টার রিলেশনশিপ বিটুইন xi and ui। এটাও তো হতে পারে কি x1 আর x2 দুটো ভেরিয়েবল আছে, ঠিক আছে, এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আছে, বাট আমাদের এটাও লাগবে কি xi and xj এর মাঝখানে কোনো রিলেশনশিপ লাইক কোরিলেশন নেই। এটার একটা প্রবলেম হতে পারে ফিউচারে গিয়ে কি যদি এটার কোনো আপস লাইক লাইক among themselves যদি কোনো একটা রিলেশনশিপ পার্টিকুলার হয়, then given that particular given x1 যদি আমি effect of x2 on y যদি find করতে যাই, then the effect will be low, and যদি আমি given x2 x1 এর যদি আমি effect find করতে চাই, then also it's again low, but যদি আমি overall effect of x1 and x2 on y find করতে চাই, it is again high. So basically যখন এই কেসটা হয়, this actually causes the problem of multicollinearity. তো মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম তোমার अगेन ওখানে তোমার ভেরিয়েন্স হাই হয়ে যায় তুমি দেখবে, এন্ড তোমার ইট देयर ক্যান অলসো বি আ প্রবলেম অফ হেটেরোস্কেডাসিটি। তো এইসব প্রবলেম গুলো অ্যারাইজ হয়। তো ইন লেটেস্ট স্টেজ ইউ উইল ফাইন্ড কি আমরা এটাও কনসিডার করব কি xi এন্ড xj যেটা দুটো ডিফারেন্ট ভেরিয়েবলস হবে, ওটার মধ্যে কোনো রিলেশনশিপ যেন না থাকুক, বিকজ এটা একটা ফিজিবিলিটি কন্ডিশনও হচ্ছে কি, আর একটা সলভেবিলিটি কন্ডিশনও হচ্ছে। ফিজিবিলিটিটা হচ্ছে কি দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ যেটা আমি বললাম, এন্ড সলভেবিলিটি কন্ডিশন হচ্ছে একটা পার্টিকুলার মডেলে উই নিড সাফিসিয়েন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম which we define as n minus k, ওটা তোমরা পরে পড়বে। তো এই ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে মেনটেন করার জন্য আমাদের ওই অ্যাসাম্পশনটাও ইম্পর্টেন্ট হচ্ছে কি xi and xj, where xi and xj are the two different explanatory variables, those should be independent of each other. Now, এই চারটা assumption যেটা এখন অব্দি করলাম, we require this for our estimation purposes. Next assumption আমাদের হচ্ছে নর্মালিটি। তো নর্মালিটি assumptionটা আমাদের ইয়েতে চাই না, লাগবে না তোমার এস্টিমেশনে। আমাদের এইটা assumption আমাদেরকে লাগবে hypothesis testing and interval estimation। তো এখানে আমাদের লাগবে এই assumptionটা। তো বেসিক্যালি নর্মালিটিতে যেমনি হয়, মিনটা আমরা অলরেডি বলে দিয়েছি of ui is 0 by the first assumption, and by second assumption there is homoscedastic variances. So it follows independently and identically distributed normal distribution with mean 0 and variance sigma u square. So এটা সেম জিনিস লেখা আছে, an expectation of y given x as a linear function of x, where for any x the distribution of y is centered about expectation of ui by x, যেটা আমরা বললাম অলরেডি কি কন্ডিশনাল এক্সপেকটেশন কেন বলা হয়। So again, এটা তো সেম বললাম আমি, estimation purpose and distribution effects are required for the hypothesis testing but also for interval estimation. So these first five assumptions are based on the random error term which makes the model classical in nature. So classical reasons টা আমি তোমাকে বলেছিলাম, আমি গিয়ে বলবো আগে। So these are the five reasons, yeah, assumptions যেটা বলতে পারো। Next assumption is a basic one, but it is important because এই পুরো মডেলটা আমাদের মিনের উপরে কনসেন্ট্রেট করে তৈরি করা হচ্ছে। So we need that there should be no outlier, বা আমরা এটা বলতে পারি there should be no influential outlier, because এটাও পসিবল হতে পারে কি একটা কোনো ডেটাতে আউটলায়ার আছে বাট ইট ইজ নট ইনফ্লুয়েন্সিং দ্য ডেটা,
বা একটা কোনো অবজারভেশন আছে which is not outlier but it is influencing the data. তো এই ইনফ্লুয়েন্সিয়াল আউটলায়ার্স গুলোকে আমাদেরকে হাঁটাতে হবে বিফোর কন্ডাক্টিং এনি রিসার্চ ইয়া রিগ্রেশন অ্যানালাইসিস। তো সাপোজ আমাদের ওএলএস এস্টিমেশনটা হচ্ছে এরকম, বা হ্যাঁ, না, আমাদের ওএলএস ধরো লাইনটা এটা, এন্ড এটা হচ্ছে তোমাদের আউটলায়ারটা, এই জিনিসটা। উইথআউট আউটলায়ারে আমার রিগ্রেশন লাইনটা এরকম আসছে, বাট উইথ আউটলায়ার যখন ইনকর্পোরেট করে তুমি করছো তখন রিগ্রেশন ইকুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইমপ্লাইজ দ্যাট দিস আউটলায়ার ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ওয়ান। যদি এটা ইনফ্লুয়েন্সিয়াল না হতো তাহলে তোমার কিরকম করে চেঞ্জ করতে হতো? এটা হয়তো তোমার একটু উপরে যেত বা একটু নিচে আসতো। নিচে তো আসতো না, উপরে যেত, বিকজ আউটলায়ারটা উপরে আছে। তো একটু হয়তো উপরে চেঞ্জ আসতো। একটু তোমার মানে স্লাইট ডিফারেন্স 0.001 এর হয়তো তোমার এস্টিমেটেড কোএফিসিয়েন্টস টা ডিফার করতো। সো এমনি করে আমরা ডিটেক্ট করব কি তোমাদের আউটলাইটটা চেঞ্জ হবে কিনা, লাইক ইনফ্লেশন আছে। এটা পিজি তে আসবে, এখন আসবে না। সো বেসিক্যালি উই give two major assumptions to ensure that there is no outlier. একটা হচ্ছে তোমার তোমার finite kurtosis, আর একটা হচ্ছে তোমার এখানে লেখা নেই নাকি লার্জ আউটলায়ার্স, কোথায় লেখা আছে? আচ্ছা, লেখা নেই এখানে। তোমরা লিখে নিতে পারো, আমরা ফাইনাইট কার্টোসিস ইদার অ্যাজিউম করি অফ এক্স এন্ড ওয়াই, বা আমরা ফাইনাইট নন জিরো ফোর্থ মোমেন্ট অ্যাজিউম করি, which is 0 less than expectation of xi to the power 4 should be less than 1. It না, should be less than infinity. Same for y বা ফাইনাইট কার্টোসিস। তো এই দুটো assumption হয় ফর নো আউটলায়ার। হয়তো এটা ইউজিতে ছিল না বা আমার মনে আসছে না, বাট এই দুটো assumption হয় to ensure that there are no large outliers. So again, regression is a mean centric approach. এটা হচ্ছে alpha is equals to beta x. Mean is affected by the outliers. That's why we are eliminating the outliers or influential outliers. It is basically conditional mean modeling, যেটা আমি বললাম CMM, and regression analysis is concerned with the CM. One is interested in studying the properties of this average because আমরা mean modeling করছি, so the properties of this average and the nature of the deviations from this average to come up with a general conclusion. তো যেমনি তোমার ডেভিয়েশন গুলো হবে, এন্ড ডেভিয়েশন গুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইউআই। তো সব পুরো অ্যানালাইসিস আমাদের ওটার উপরে বেস আছে। সো ডিপেন্ডিং আপন দ্যাট আর রেজাল্টস এন্ড আর কনক্লুশনস ইয়া যেগুলোই থাকবে অ্যানালাইসিস, ওগুলো ডিফার করবে, ডিপেন্ড করবে। So it is believed that if the sample is drawn objectively, that which means that there is no subjectivity in it, মানে তুমি ভাবো সবগুলা বলস রাখছো, লাইক ডিফারেন্ট কালার অফ বলস ইন আ পার্টিকুলার বক্স, এন্ড ওই পার্টিকুলার বক্স বলসে তোমার কিছু চিটস আছে, which কিছু একটা কোনো ইনফরমেশন আছে, এন্ড সাপোজ আই এম বায়াস টুয়ার্ডস আ পার্টিকুলার কালার, সাপোজ ব্লু। তুমি সব বলস আমি ব্লুতে নিলাম, আর তুমি বাই চান্স তুমি ব্লু বলসে বেশি কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন বেশি তুমি রেখে দিয়েছো। তো এটা হয়ে যাচ্ছে একটা বায়াস ইনফরমেশন কালেকশন। তো তোমার আমার এখানে মানে অবজেক্টিভলি আমি কালেক্ট করছি না ইনফরমেশন গুলো, আমি সাবজেক্টিভ হয়ে যাচ্ছি। সো দিস স্যাম্পল ইজ ড্রন অবজেক্টিভলি, এটা একটা ফ্যাক্টর হচ্ছে। Then the relevant probability distribution is normal, that is symmetric amount about me with thin tails, then the generalization would be possible. So এই দুটো assumption is very important for the economist. So ওটা হচ্ছে, একটা হচ্ছে random sample, একটা হচ্ছে normal distribution. Then the CLRM model presumes both and the results are derived accordingly. But if by any chance any of these specifications, যেটা হচ্ছে এই দুটোর মধ্যে, are getting questioned, then the economists will try their best to protect their original position through their suitable interventions. So they will make sure कि এই দুটো satisfy হোক, then only they will go for regression analysis. So we started with the exact functional form, which is y is equals to alpha plus beta xi, and then we get the observed relation, which is yi is equals to alpha plus beta plus xi plus ui. ui টা হবে অবজার্ভড এ, মনে রাখবে ui টা শুধু অবজার্ভড এ হবে, এক্সাক্ট টা হবে না কোনোদিন, বিকজ এক্সাক্ট মানে উই নো এভরিথিং, ঠিক আছে। অবজার্ভড এ হচ্ছে বিকজ উই নো দ্য রিগ্রেশন, বাট উপর নিচে তো হবেই তোমার অবজারভেশন গুলো। এন্ড এস্টিমেটের হচ্ছে ডিপেন্ডিং আপন আলফা হ্যান্ড উইথ বিটা হ্যান্ড, যখন আমরা আলফা হ্যান্ড বিটা হ্যান্ডটাকে এস্টিমেট করে আমরা জাস্ট পুট করছি ইকুয়েশন। এক্সআই আমাদের অবজারভেশন থেকে আসছে, বাট ওয়াই টা আমরা এস্টিমেট করছি ডিপেন্ডিং আপন আলফা হ্যান্ড এন্ড বিটা হ্যান্ড। তো এটা হয়েছে আমাদের এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন। তো এই তিনটে হচ্ছে তোমাদের রিগ্রেশন ইকুয়েশন। লাস্ট পয়েন্ট হচ্ছে
Note the linearity of a parametric regression model indicates that the model is linear in parameters, not in variables. So আমরা ছোট থেকে পড়েছি পলিনোমিয়াল বা তোমার ওই ডিগ্রি লাইক ডিগ্রি অফ 1, তো ওইখানে y ইজ ইকুয়ালস টু 2x হলো বা প্লাস 3 এটা হলো, বা ডিগ্রি অফ 2 যদি বলে নিই পলিনোমিয়াল ডিগ্রি অফ 2, তাহলে আমাদের কোয়াড্রেটিকটা এসে যাবে। তো যখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা যখন লিনিয়ারিটি আমরা বলছি, উই অ্যাকচুয়ালি মিন লিনিয়ারিটি ইন প্যারামিটার্স। মানে যদি আমরা x12 x2 টু দি পাওয়ার 3 বা x3 টু দি পাওয়ার 4 যদি থাকে, দিস উইল অলওয়েজ বি কনসিডার সরি this will always be considered as a linear model. কিন্তু যদি আমি বিটার উপর আমি যদি স্কোয়ার লাগিয়ে দিই বা বিটার উপর যদি 3 লাগিয়ে নিই, তো দিস ইজ নট লিনিয়ার মডেল এনিমোর। তো যদি আমি প্যারামিটার্স এর উপরে স্কোয়ার কিউব বা কোনো একটা ফাংশনাল ফর্ম আমি কোনো লাগাই, then the model is no longer a linear model and it always goes to parametric one. So এখানে দেখো however, if this happens, yi is equals to beta naught plus expectation, sorry, exponential of beta 1 x1i plus beta 2 square x2i plus beta 3 x3i. This is actually a non-linear because এখানে তোমার parameters এর উপরে তোমার functional forms এসে আছে. So this set of assumptions which we have already considered, the 6 assumptions, we cannot apply it to these kind of things. So all parabolic, cubic, S-shape, inverse shape equations can be considered under our Fericity. Now regression model দুটো টাইপের হচ্ছে, একটা হচ্ছে প্যারামেট্রিক, একটা হচ্ছে নন প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক পিজি তে আসবে, তোমার সেম 2 থেকে স্টার্ট হবে। প্যারামেট্রিকটা তোমার এইবার থেকেই আসবে। তো প্যারামেট্রিকে আমাদের হাইপোথেসিস যে টেস্টিং যেমনি আমাদের আগে ছিল সেম থাকবে। আমাদের একটা মিউ নট বলে দেওয়া হবে কি এটা দিয়ে টেস্ট করো কি ওয়েদার অ্যাকচুয়াল মিউ ইজ লেস দ্যান বা গ্রেটার দ্যান ইয়া ইকুয়াল টু বা কি হচ্ছে টেস্টিং এ, আমরা রিজেক্ট করবো না অ্যাকসেপ্ট করবো, সেম জিনিসপত্র। তো বেসিক্যালি প্যারামেট্রিকে we have some information about the population and we will test whether that information that we have goes hand on hand with the reality or not, বা it actually implies some other thing. তো আমাদের জাস্ট প্রেডিক্ট করতে হবে কি whether it is true or false. নন প্যারামেট্রিকে কি হয়, আমাদের কাছে কোনো হাইপোথেসিস টেস্টিং ইনফরমেশন কিছুই থাকে না। We have to develop the entire thing on our own and then we have to go on with the regression বা যেটাই প্রসিজার হয়। তো এই এই সেমিস্টারের জন্য বা ইউজির জন্য তোমাকে প্যারামেট্রিকের উপরে কনসিডার করতে হবে, নন প্যারামেট্রিকের উপরে না করলেও চলবে। এটা হচ্ছে আজকের অবধি থিংস। কালকে থেকে আমরা এস্টিমেশন করব। মোস্ট প্রবাবলি আমি ট্রাই করব লাইক আমার নোটস হিসেবে 3টে পেজ পার ডে করার, বিকজ আমি দেখলাম কাউন্ট করে 10টা পেজ আছে। তো 3 দিনে আই হ্যাভ টু ডু এটলিস্ট মিনিমাম অফ 3 পেজেস। তো মেবি টাইম একটু এক্সিড করতে পারে, বাট প্লিজ কোঅপারেট, কারণ কি না হলে হবে না লাইক। অ্যান্ড যেমনি আমি বললাম নিউমেরিক্যালস দেখতে থাকো, এমডি ম্যাম করিয়েছে তো অবভিয়াসলি। তো অ্যান্ড সেম জিনিসটা বারবার করানোর কোনো ফায়দা নেই। তো যে নিউমেরিক্যালস এর ডাউট আছে যেগুলো তোমার লাগছে কি লাইক ক্লাসে বুঝতে হবে, ওগুলো তুমি বলো কি দিদি এগুলো এক্সপ্লেন করে দিবে। সো ইদার আমি ক্লাসে করে দিবো বা কারো যদি ইন্ডিভিজুয়াল ডাউটস আছে দেন আই ক্যান এক্সপ্লেন ইন ফোন অলসো, বা আমি লিখেও দিতে পারি হোয়াটসঅ্যাপে। আমার কোনো কিছু প্রবলেম নেই, বাট মেক শিওর দ্যাট ইউ গিভ ইউর 100%। আমার থেকে যা যা এফার্টস লাগবে আই উইল গিভ, ওটা কোনো কিছু না। অ্যান্ড ডোন্ট হেজিটেট টু সে এনিথিং, যদি কিছু প্রবলেম হচ্ছে কিছু না, ডিরেক্টলি ফ্র্যাঙ্কলি বলে দিও। নাথিং টু বি এম্বারেস অ্যাবাউট, সবাই শিখতে এসেছে এখানে। সো there's no such points like that. আজকে ক্লাসে অবধি কারো কিছু ডাউট আছে বা কিছু এনিথিং? দিদি এমডি ম্যাম আমাদের একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে আউটলায়ার আর হাই লেভারেজ অবজারভেশনস। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, আউটলায়ার্স তোমার হচ্ছে দেখো এক্স আর ওয়াই আমি ধরে নিচ্ছি। তো ওয়াইটা হচ্ছে তোমার স্টাডি ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে তোমার এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। তো আউটলায়ার্স আর লেভারেজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার এক্সট্রিম অবজারভেশনস একটা টপিক আছে, এটা আমাদের পিজিতে আছে। অ্যান্ড পিজিতে আমাদের ফার্স্ট সেমিস্টারই ছিল, তো আমি বলতে পারবো তোমাদের। তো 3টে টাইপের একটা হচ্ছে তোমার আউটলায়ার্স, একটা হচ্ছে লেভারেজ পয়েন্টস বা অবজারভেশনস উইথ হাই লেভারেজ, আর একটা হচ্ছে তোমার ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্টস। তো তোমার আউটলায়ার্সে কি হচ্ছে, আহ, মানে সবার একটা তোমার কনসেপ্ট সেম হচ্ছে কি তোমার যে স্ক্যাটারটা থাকবে ওইখান থেকে যে পয়েন্টটা সব থেকে দূরে থাকবে ওটাকে একটা পার্টিকুলার
তুমি ইদার লেভারেজ পয়েন্ট বলছো বা আউটলায়ার বলছো বা ইনফ্লেশন পয়েন্ট বলছো, বা তিনটে আলাদা আলাদা হচ্ছে। এখন কি আলাদা কেমনি করে? তো আউটলায়ার্সটা হচ্ছে when we have extreme observation in terms of the study variable। তো তুমি ধরো তুমি একটা রিগ্রেশন অ্যানালাইসিস করছো এন্ড তোমার সব এক্স গুলা রেঞ্জ করছে ফ্রম 100 টু 500। তো তোমার সব এক্স লাইক হচ্ছে 100 টু 500, এন্ড তোমার সব ওয়াই গুলা লাইক হচ্ছে সাপোজ 0 টু 100, বাট একটা ওয়াই লাইক হচ্ছে 200, এন্ড কিন্তু সব এক্স গুলো তোমার 100 টু 500ই লাইক হচ্ছে, বাট একটা তোমার ওয়াই মানে করেসপন্ডিং টু ওয়ান অফ দ্য এক্সেস তোমার একটা ওয়াই লাইক হচ্ছে আউট অফ দ্য রেঞ্জ। রেঞ্জটা ছিল ওয়াই এর কিন্তু 0 টু 100, বাট আমি দাঁড়াও একটা পেন্টের দাঁড়াও আমি- তো তোমার এক্সটা লাইক হচ্ছে সাপোজ তোমার 100 থেকে 500 এর রেঞ্জে, আর তোমার ওয়াইটা লাইক হচ্ছে সাপোজ 0 থেকে 100। তো তোমার এক্সটা তুমি ভাবো তোমার 100 অবজারভেশন আছে, তো সব 100 অবজারভেশন গুলা ইজ লাইং বিটুইন 100 and 500, and corresponding to that you will be getting your y, বাট একটা y এর তুমি অবজারভেশন পাচ্ছ সাপোজ আই বাই জে। তো y যেটা তুমি পাচ্ছ সাপোজ 200, বাট এই 200 তো এই রেঞ্জের মধ্যে নেই। এই যে y এর রেঞ্জটা যেটা আমরা ডিফাইন করেছি এটার মধ্যে তো 200 নেই। তো এই যে অবজারভেশনটা হবে which is the jth অবজারভেশন, এই jth অবজারভেশনটাকে বলা হচ্ছে আমাদের আউটলায়ার। ঠিক আছে? সেম অপোজিট কেসে তো আমি এক্স এর সাথে করতে পারি, which is সাপোজ কোনো এক্স আমাদের লাই হচ্ছে suppose x we are considering 75, and corresponding to that x we are getting এখানে ভাবো x of k। ঠিক আছে? and then আমাদের corresponding to that xk we are getting yk, and yk টা লাইক হচ্ছে সাপোজ 99। ঠিক আছে? তো এই ওয়াইটাকে দেখো, ওয়াই এর রেঞ্জ হচ্ছে কি 0 to 100, and 99 is in that range only, so this is not an outlier। বাট এক্স এর রেঞ্জটা দেখো তুমি 100 থেকে 500 ছিল, কিন্তু আমরা কি কনসিডার করলাম একটা 75 কনসিডার করলাম which is not lying in that particular range। তো এখানে এক্স হয়ে যাচ্ছে আমাদের এক্সট্রিম অবজারভেশন। so this is actually a point of leverage। এই যে যখন আমাদের there is an extreme observations in terms of the explanatory variables সেটাকে বলা হয় leverage point। so the basic difference between outliers and the leverage are outliers এ হচ্ছে তোমার we see the extreme observation in terms of the dependent variable বা explained variable, আর যখন আমরা leverage points বা points observations with high leverage আমরা যখন বলি we see the extreme observation in terms of the explanatory variables বা independent variables। আর influential points both আমাদের outlier আর leverage points হতে পারে, বাট ওটার হচ্ছে যদি তুমি রিগ্রেশন ইকুয়েশনে ইনকর্পোরেট করেছো তাহলে তোমার রিগ্রেশন ইকুয়েশনটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে। এটা হচ্ছে তোমার ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্টস এর বেসিক ডেফিনিশন। তো এটা আউটলায়ার্স হতেও পারে নাও হতে পারে, লিভারেজ পয়েন্ট হতেও পারে নাও হতে পারে, ইট ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, বাট তুমি যখন রিগ্রেশনে ইনকর্পোরেট করছো তোমার রিগ্রেশন ইকুয়েশন ডেফিনেটলি উইল গেট এফেক্টেড। দ্যাটস ওয়াই আমি তখন বলছিলাম কি ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্টসটাকে আমরা হাঁটাতে চাই। এটাও হতে পারে কি আউটলায়ারটা ইনফ্লুয়েন্সিয়াল নয় আর ইনফ্লুয়েন্সিয়ালটা আউটলায়ার না, সেম গোজ ফর দ্য লিভারেজ অলসো। সো দিস ইজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার আউটলায়ার, আউটলায়ার আর এটা হচ্ছে লিভারেজ। এই বাস এই দুটোর মধ্যে ডিফারেন্স। রিশা ক্লিয়ার আছে এখন? হ্যাঁ দিদি। হ্যাঁ, আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? দিয়া, নির্ঝর, কোনো ডাউট? আচ্ছা ঠিক আছে। দিয়া তোমার কিছু? দিদি অ্যাজাম্পশন 4 যেটা ছিল ওটা আরেকবার বলবা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বলছি। assumption 4 কি ছিল জানো? হ্যাঁ,
সো assumption 4 এ আমরা xi and ui যেটা আমাদের এরর টার্মটা আছে আর একটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস আছে। তো এগুলোর মধ্যে আমরা কোনো কোরিলেশন বা কোনো ইন্টার রিলেশনশিপ আমরা কনসিডার করতে পারবো না। বিকজ যদি আমরা করি তাহলে আমাদের একটা ফিউচার প্রবলেম এসে যাবে which is endogeneity। ওই প্রবলেমে আমি এখন কিছুই যাচ্ছি না। ঠিক আছে? তো প্রবলেমটা হচ্ছে endogeneity, এটুকু বাস বলে রাখলাম। So the XYZ and the UIs should be independent. Now suppose UI টা আমি অলরেডি বলেছিলাম ওটা র‍্যান্ডম হচ্ছে। ঠিক আছে? বাট XI can be random, can be non random। ঠিক আছে? It depends on your model বা এনিথিং। তো যখন ধরো UI টা তোমার র‍্যান্ডম হচ্ছে অ্যান্ড XI টা তোমার নন র‍্যান্ডম হচ্ছে। তো একটা র‍্যান্ডম একটা নন র‍্যান্ডম এর মাঝখানে কোনদিন রিলেশনশিপ হতে পারবে না। বিকজ যদি একটা র‍্যান্ডম এর একটা নন র‍্যান্ডম রিলেশনশিপ হয়, দেন XI will always be random only. It is not possible. তো যখন xi যখন নন র‍্যান্ডম হচ্ছে, দেন তুমি এখানে লিখতে পারো if xi is non stochastic। আর stochastic মানে র‍্যান্ডম হচ্ছে। So if xi is non stochastic, then the problem is solved and the assumption is trivially satisfied। Because যখন xi তোমার নন র‍্যান্ডম and ui তোমার র‍্যান্ডম, তখন there cannot be any correlationship between the xi and ui। So এই assumption টা satisfy করবে। But the non-stochasticity of xi is a sufficient condition to satisfy the assumption. However, it is not a necessary condition as xi may be stochastic and still be independent of ui। So আমি random হতে পারবো but I can still be independent of you। মানে এরকম টাইপের একটা কথা, মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ তুমি লাইক বেসিক এক্সাম্পল। তুমি একটা লাইক তুমি ইউজি 1 তুমি ইউজি 2 তে পড়ছো অ্যান্ড ইউজি 1 এ একটা স্টুডেন্ট আছে। ঠিক আছে? তোমরা যেহেতু সেম ক্লাসে নেই, সাপোজ ও একটা র‍্যান্ডম এরর আর তুমি একটা নন র‍্যান্ডম। যেহেতু তোমরা সেম ক্লাসে নেই, তো আমরা মানে আ নট প্র্যাকটিক্যাল বাট উই ক্যান থিংক কি ইউ ক্যান নট বি ফ্রেন্ডস এনি টাইম ইয়া এনি পয়েন্ট অফ টাইম ইন ইউর লাইফ। তো আমরা এটা ধরে নিচ্ছি কি তোমরা কোনদিনও ফ্রেন্ডস হতে পারবে না। সো দ্যাটস ওয়াই ইউর কোভেরিয়েন্স বিটুইন xi এন্ড ui, তুমি xi হচ্ছ ও ui হচ্ছে, কোনদিনও তোমাদের রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ হচ্ছে না এরকম টাইপের। বাট সাপোজ ও তোমারই ক্লাসে আছে। ঠিক আছে? তো তুমিও র‍্যান্ডম হলে ও র‍্যান্ডম হলো। ঠিক আছে? বাট there is still possible কি তুমি ওর সাথে ফ্রেন্ডস হলেই না কোনদিন। সো ইউ ক্যান স্টিল বি ইন্ডিপেন্ডেন্ট অফ UI। তো এটা একটা কনসেপ্ট হয়ে গেল। So the non-stochasticity assumption is a sufficient condition but not necessary because you can still be non-random and be independent of UI, which is again the random term। মানে you can still be random and again be independent of some random error term। তো এটা বেসিক আইডিয়াটা ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আর কোন ডাউট আসলে বলবা তাহলে। আজকে ক্লাসটা এখানে এন্ড করলাম। আর নিউমেরিক্যালস কিন্তু করতে থাকো এখন থেকে। আই হোপ লাইক এমডি ম্যাম অনেকটাই কভার করেছে। তো নিউমেরিক্যালস করতে থাকো। যা, যা ডাউটস থাকবে যখন ইচ্ছা আমাকে পাঠিয়ে দিবা। আমি অনলাইন আসলেই দেখে নিব। ঠিক আছে? রাখছি ওকে, তাহলে। বাই বাই। বাই।